নমস্কার, আমি আবার চলে এসেছি একটা ভৌতিক গল্প নিয়ে। আমার নতুন চ্যানেল, আপনারা সবাই শুনুন এবং অবশ্যই পাশে থাকুন। ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন। অল বাটনের প্রেস করে দেবেন বেল আইকনটা, আর যখনই আমি নতুন গল্প দেব বা কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো আজকের গল্প পাঠ শুরু করি। আজকের গল্প ভৌতিক চক্রান্ত, লেখক হেমেন্দ্র কুমার রায়, আর গল্প পাঠে মৌমিতা ঘোষাল। শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও তার কোনো অসুবিধা হতো না। নিচের তলায় তার কারুরুক্ষ বা স্টুডিও। তার দিনগুলো কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায়, কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রাঘাতের মতো এক নোটিশ এসে হাজির। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ি একান্ত অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা সেলামি এবং দ্বিগুণ চৌগুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরনো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, কিন্তু ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হলো না। বাড়িওয়ালা নালিশ করল, মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদ। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস, মফস্বলের লোক। কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালে তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদে ওপরে এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালা মতো। গোটা সোটা, মোটা, বেটে সেটে কালো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল, সাজগোজ তথৈচ। সে পরম বৈষ্ণব। মাথায় চৈতন্য চটি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্তি ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বা চওড়া, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল অহংকারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা। মদ্য আর মাংস ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারার ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনের নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব
তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকের বলাবলি করত, এও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন? কিন্তু এমন মিলনেও ব্যাকরা পড়ল। আজ বিলম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হলো গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল। তার পরিবারবর্গ ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যার আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা ক্ষেত্র তথা খেতু মল্লিক। নরহরির ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জোর পেয়ে দাবি করে বসল এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল বা যা পড়ছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকত না। এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনা শুরু করে দিল। কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর ও অদ্ভুতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাতে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিসদৃশ্য দৃশ্য। বারান্দায় একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বলল, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখল তা অসম্ভবপর, যুক্তিসঙ্গত নয়। সে মূর্তি ছিল নরহরি দাসের। তার পেটে পিলে চমকে গেলেও নিজের চোখে ভ্রম ভেবে বদন চাটুর্যে আরও ভালো করে দেখবার চেষ্টা করল। ওহো, মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আহ বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টা 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে দেরি লাগলো না। ক্ষেত্র মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে, বদন বেটা ভাঙচি দিতে চায়? নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু নরহরি যে এখনও সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই। পাড়ার আরও কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল, তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফল দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখে দিয়ে লোকের রাতে পথ চলাই ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা ক্ষেত্র মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরি বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময় তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল।
ক্ষেত্রবাবু নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে ক্ষেত্র মল্লিক বলল, তাই নাকি ক্ষেত্রবাবু? আমি হচ্ছি তান্ত্রিক মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিঠটান দেবার পথ পাবে না। ক্ষেত্র মল্লিক তাড়াতাড়ি বলল, ঠিক বলেছ ভট্টাচার্য, তোমার সঙ্গে আমিও একমত, কিন্তু আমি হচ্ছি গরিব। মাসে 30 টাকার বেশি ভাড়া দেবার শক্তি আমার নেই। বেশ ভাই। নরহরি বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল ভৈরবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হবার সাহস প্রকাশ করতে পারবে না। যখন প্রথম 2 রাতের মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিতে বেরোতে লাগলো। তারপরই এলো অমাবস্যার রাত্রি। দোতলায় একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হলো ভৈরব চট্টোপাধ্যায়। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা গেল না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত। ঘরের ভিতরে জ্বলছে একটা হারিকেন, লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে 2 চোখ বুজে মন্ত্র জপ করছিল। আচমকা একটা বিকৃত অমানসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব, 1 চাল দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলে দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধবধবে সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরব সবচেয়ে বেশি চিনত নরহরিকে, তার চোখে ভ্রম হবার জো নেই। তারপর আর কিছু নয়, বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। কেতু মল্লিক হতাশাভাবে স্থির করল ওই ভুতুড়ে বাড়িখানা ভেঙে ফেলবে, একেবারে নতুন বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন কেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয়। প্রমোদ বলল, কলকাতার খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালা হুকুমে আর 1 সপ্তাহের মধ্যেই আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো। কেতু মল্লিক বলল, বেশ বাবা, আমি বেশি ভাড়াও চাই না, তুমি মাসে 25 টাকা দিও। তাহলে এই 25 টাকায় অগ্রিম নিয়ে তিনি বছরে করায় আমাকে চুক্তিপত্র লিখে দিন। আচ্ছা। পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলিকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে, ওগো, নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। কেন কেন তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর ওপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বলল, আমি হচ্ছি ভয়ঙ্কর নরহরির মুখ। আমি অনায়াসেই গড়তে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়ি যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে আবঝা অন্ধকার রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার। তো আমার গল্পটা এখানেই শেষ হলো। আপনাদের কীরকম লাগলো গল্পটা অবশ্যই আমাকে জানাবেন। ভৌতিক চক্রান্ত
এবার বুঝতে পারছেন তো মানুষ কতটা অসহায় হলে তবে এই রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। যাই হোক, আমার তো গল্পটা পড়ে ভীষণ ভালো লাগলো। আপনাদেরকে ভালো লাগাতে পারলাম কি না আমি পাঠ করে সেটা জানি না, আমি জানতে পারবো তখনই আপনারা যখন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার যদি পাঠে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তার জন্য আমাকে মার্জনা করবেন। আশা করছি আমি এইভাবে গল্প পাঠ করতে করতে নিশ্চয়ই একদিন ভালোভাবে শিখে যাব আপনাদের সহযোগিতায়। তো আজকের মতো এখানেই শেষ করি। টাটা।